আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি কমন বিষয় নিয়ে কথা বলবো। এটি আমার মাথায় হঠাৎ করে আসলো কারণ আজকে চেম্বারে একজন ইয়াং ভদ্রলোক সে আমার কাছে একটা রিপোর্ট নিয়ে আসলো যেটার রিপোর্ট ছিল ইউরিন আরই রিপোর্ট। যেখানে রিপোর্টে দেখাচ্ছিল পাস্সেল নিউমারাস এবং সাথে আরেকটা রিপোর্ট সে দেখালো তার ব্লাড সুগার ছিল আরবিএস 18। তো আমি ভালো করে রিপোর্ট দেখে দেখলাম যে একটা মহিলার রিপোর্ট। আমি বললাম, "ভাই আপনি এটা তো মহিলার রিপোর্ট। তো আপনি এটা কেন নিয়ে আসছেন?" বলে যে, "রুগী তো আমি না।" তাহলে রুগী কে? রুগী আমার মা। "কেন আসেনি?" বলে, "ডাক্তার সাহেব কিভাবে আসবে? রুগী তো আসতে পারে না। একটু পর, পর শুধু তাকে বাথরুমে যেতে হয়। তার প্রস্রাব আসে ঘন, ঘন।" তখন আমি বুঝতে পারলাম যে আসলে এটাতে ইউরিন আরই বা যে রিপোর্টটা প্রস্রাবে ইনফেকশনের কারণেই সেটা হয়েছে। এই যে প্রস্রাবে ইনফেকশন এবং যে কারণে বারবার বাথরুমে যেতে হচ্ছে বা টয়লেটে যেতে হচ্ছে, এটাকে বলে ইউরিনারি ইনফেকশন। এবং এই রোগীর ইতিহাস নিয়ে জানতে পারলাম সে বছরে ৩-৪ বার এরকম তার ইউরিনারি ইনফেকশন হয় এবং ডাক্তারের কাছে যায়, অ্যান্টিবায়োটিক দেয়। ১০-১৫ দিন বা ১ মাস ভালো থাকে, আবার তার এই ইনফেকশন হয়। এরকম শুধু এই ইয়াং ভদ্রলোকের মাই না, এরকম অনেক রোগী আছে যাদের এরকম রিকারেন্ট ইনফেকশন হয়, বারবার ইনফেকশন হয়। তো এটা কিছু পদ্ধতি আছে যেগুলো মানলে এবং কিছু নিয়ম মানলে অবশ্যই এই ইনফেকশনগুলো প্রতিরোধ করা যায়। এজন্য ৫ টি স্টেপের কথা আজকে আমি বলব। তার আগে আমি জেনে নিই আসলে ইউরিনারি ইনফেকশনটা কি? ইউরিনারি ইনফেকশন হলো আমাদের ইউরিনারি ট্র্যাক্ট যেটার মধ্যে আছে আমাদের ইউরেটার, ব্লাডার এবং ইউরেথ্রা। এর কোনো এক জায়গায় যদি ব্যাকটেরিয়া দ্বারা বা ভাইরাস বা অন্য কোনো ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয় তখন এখানে যে ঘটনার সৃষ্টি হয় সেটাকে ইউরিনারি ইনফেকশন বলে। এই ইউরিনারি ইনফেকশনে সাধারণত অনেকের ক্ষেত্রেই কোনো উপসর্গ থাকে না। তবে কারো, কারো ক্ষেত্রে দেখা যায় যে বারবার প্রস্রাব হয় বা জ্বালা-পোড়া করে এবং প্রস্রাব করে আসার পর আবার বাথরুমে যেতে হয় এবং সেক্ষেত্রে যদি ইউরিনারি ইনফেকশন চিকিৎসা না করায় এটা আরও মারাত্মক আকার ধারণ করে জীবাণুগুলো উপরের দিকে চলে আসে। তখন কিডনি পর্যন্ত ইনফেকশন ছড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের পাঁজরের নিচে বাম পাশে বা ডান পাশে পিছনের দিকটা যেখানে কিডনি এরিয়া বলি সেই জায়গায় ব্যথা হতে পারে। এছাড়াও হতে পারে যদি রক্তে চলে যায় এই ইনফেকশন তখন সেপসিসও হতে পারে। ইউরিনারি ইনফেকশনটা সবারই হয় না। কিছু, কিছু যারা ইমিউনিটি কম থাকে বা যাদের ডায়াবেটিস থাকে, নিয়ন্ত্রণে থাকে না এবং মহিলারা বিশেষ করে মহিলারা যদি মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে এই ইনফেকশনটা ঘন, ঘন হয়। শুধু চিকিৎসা, ওষুধ এগুলো করলেই এই ইউরিনারি ইনফেকশন প্রিভেন্ট করা যাবে না। এক্ষেত্রে রোগীর নিজের সচেতনতা থাকতে হবে। এই রোগ ডায়াগনোসিস করতে হলে অবশ্যই রোগীকে আমরা একটা সিম্পল ইউরিনারি টেস্ট করে আমরা এই রোগ ডায়াগনোসিস করতে পারি। এছাড়াও অনেক সময় কালচারের টেস্ট দরকার হয় এবং যদি বারবার হয় স্ট্রাকচার অ্যাবনরমালিটি দেখার জন্য অনেক সময় আল্ট্রাসোনোগ্রাম এবং এক্স-রে দরকার হতে পারে। এবার আসি কিভাবে চিকিৎসা করা যায়। চিকিৎসা আসলে সিম্পল অ্যান্টিবায়োটিক দিয়ে ৭ থেকে ১০ দিন, পুরুষদের ক্ষেত্রে হয়তো ১৪ দিন থেকে ২৮ দিন লাগতে পারে। কিন্তু এই ইনফেকশন চিকিৎসা অনেক সময় দুরূহ হয়ে যায় যখন বারবার আসে, তখন কালচার করতে হয়। কালচার করলে তখন দেখা যায় যে যে জীবাণুটা এই ইনফেকশনের জন্য দায়ী এবং সে কোন অ্যান্টিবায়োটিকের প্রতি সেনসিটিভ সেটা দেখে যদি চিকিৎসা দেওয়া যায় তাহলে খুব সহজেই ইউরিনারি ইনফেকশন দূর হয়ে যায়। এখন আমরা আসি যে মূল বিষয়ে যে আমার রোগী ভদ্রমহিলা তার বারবার প্রস্রাব হয়েছে এবং যে কারণে সে বাড়ির বাইরে আসতে পারছে না। ইভেন ডাক্তারের কাছেও আসতে পারছে না। এখন আমরা তো এই রোগীর চিকিৎসা আমি যেভাবে যেটা দরকার হয় তার কালচার রিপোর্ট অনুযায়ী আমি দিয়ে দেব। কিন্তু এই যে এই রোগী বারবার বছরে যদি ২ বার ৩ বারের বেশি বা ৬ মাসে ২ বারের বেশি হয়, রিকারেন্ট ইউরিনারি ইনফেকশন যাদের হয় তাদেরকে বাসায় বসে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। ৫ টি স্টেপ অবশ্যই মনে রাখতে হবে। নাম্বার ১ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে এবং অনেক সময় ডায়াবেটিসের কিছু ওষুধ আছে, গ্লিফ্লোজিন জাতীয় ওষুধ, এম্পাগ্লিফিজন, ডাপাগ্লিফিজন এই জাতীয় ওষুধগুলোকে বন্ধ রাখতে হবে অথবা যদি সে ইমিউনোসাপ্রেসিভ কোনো ওষুধ খায় তাহলে সম্ভব হলে সেগুলো বন্ধ রাখতে হবে অথবা ইমিউনিটি বাড়ানোর জন্য কোনো ওষুধ দিতে হবে। ২ নম্বরে হলো প্রতিদিন ২ থেকে ৩ লিটার পানি খাবেন। ৩ নাম্বার রোগীকে অবশ্যই প্রস্রাব চেপে রাখা যাবে না। আমাদের দেশের মহিলারা প্রস্রাব চেপে রাখে। সো যখনই প্রস্রাবের বেগ আসবে, প্রস্রাবের সম্ভব হলে প্রস্রাব করে ফেলবে। সহবাসের আগে এবং পরে প্রস্রাব করতে হবে এবং প্রস্রাব যখন করবে তখন ডাবল মিক্সচারেশন রিফ্লেক্স করতে হবে। তার মানে একবার প্রস্রাবের বেগ আসলে প্রস্রাব করার পর কিছুক্ষণ বসে থাকতে হবে যাতে প্রস্রাব করার পর কিছু প্রস্রাব থেকে যায় সেটাও যাতে ক্লিয়ার করে আসতে পারেন। আরেকটি ইম্পর্টেন্ট যেটা হলো পার্সোনাল হাইজিন মেইনটেইন করতে হবে। পার্সোনাল হাইজিনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো মহিলাদের ক্ষেত্রে অনেকক্ষণ ধরে প্যাড ব্যবহার করে থাকেন যেটা হলো পিরিয়ডের সময় সেই প্যাডগুলো যখনই সে অস্বস্তি বোধ করবে যখন ভিজে যাবে বেশি মনে হবে তখনই চেঞ্জ করে ফেলবে। আরও একটি ইম্পর্টেন্ট বিষয় হলো যে
আমরা সবাই যারা পানি খরচ করি যখন পায়খানা করার পরে, তখন একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে। সেটা হলো আমরা সাধারণত সামনের দিক দিয়ে পানি পরিষ্কার করার সময় পিছন থেকে সামনের দিকে হাতের মুভমেন্ট করি। তাতে কি হয়, পায়খানা রাস্তা থেকে যে জীবাণুগুলো সেগুলো প্রস্রাবের রাস্তার দিকে চলে আসে। তাই এক্ষেত্রে পিছন থেকে হাত দিয়ে, যেটাকে বলে ফ্রন্ট টু ব্যাক, মানে সামনে থেকে হাত পিছনের দিকে নিয়ে আসতে হবে। এছাড়াও হলো যে ওই জায়গাটা সবসময় শুকনো রাখতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট হলো যে হিপ বাথ নিতে হবে। যখন ইনফেকশন থাকবে তখন প্রতিদিন কুসুম গরম পানি একটা বোলের মধ্যে নিয়ে সেখানে ভায়োডিন নামক সলিউশন ২-৩ চামচ দিয়ে সেখানে বসে থাকবে ১০ মিনিট প্রতিদিন, এবং ইনফেকশন ভালো হয়ে গেলে সপ্তাহে অন্তত একবার এভাবে হিপ বাথ নিবে। তাহলে এ ধরনের ইনফেকশন বারবার হওয়া থেকে প্রতিরোধ করা যাবে। শুধু মহিলারাই না, এই ইনফেকশন বয়স্ক পুরুষদেরও হতে পারে, যারা বিশেষ করে ডায়াবেটিস রোগীদের, এবং বাচ্চাদেরও হতে পারে। তাহলে প্রস্রাবে ইনফেকশন হলে ডাক্তার তো চিকিৎসা করবেই। আমাদের ব্যক্তিগতভাবে প্রত্যেক রোগী নিজেদেরকে সচেতন হতে হবে, যাতে এই রোগ বারবার ফিরে না আসে এবং আমাদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত না করে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।